দর্শক স্বাগত জানাচ্ছি দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশে দীপ্ত টেলিভিশনের সাপ্তাহিক টকশো। আজ আমরা আলোচনা করব জুলাই বিপ্লব হাত বেহাত। বাংলাদেশের রাজনীতিতে গত ৩-৪ দিন ধরে অনেক ধরনের উত্থান পতন, অনেক আলোচনা সমালোচনা। ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টা থেকে পদত্যাগের কথাও উঠেছে, নাহিদ ইসলামের মারফত আমরা এটা জানতে পেরেছি। তারপরে সেনাবাহিনী নিয়ে কথা হয়েছে, নির্বাচন নিয়ে কথা হয়েছে। জুলাই বিপ্লবের পর এই বিপ্লব কোন হাতে পড়ল, তাকে আবার বেহাত হতে চলেছে কিনা, এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তিনজন অতিথিকে আমরা স্টুডিওতে স্বাগত জানিয়েছি। আমার হাতের বাঁদিকেই আছেন সাদিক কায়েম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। তারপরেই রয়েছেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, এনসিপি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং সর্ববামে রয়েছেন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সংগঠক জুলাই ঐক্য, আপনাকেও স্বাগত জানাচ্ছি। সাদিক কায়েম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জুলাইয়ের 9 দফার সাথে আপনি ব্যক্তিগতভাবে আপনার প্রচণ্ড রকম অংশগ্রহণ ছিল। এই আন্দোলনে আপনারা পেছন থেকে নেতৃত্ব দিয়েছেন, সামনে থেকেও নেতৃত্ব দিয়েছেন, হয়তো তখন বলার সুযোগ হয়নি, এখন গণমাধ্যমের মারফত মানুষ জানতে পারছে। আমার প্রশ্নটা ঠিক জুলাই আন্দোলনের ধারাবাহিকতা। ধরেন বাংলাদেশে 47, 52, 71, 24 আন্দোলন 25-এ এসে ভুলে যাচ্ছি নাকি ভুল পথে পরিচালিত হচ্ছে, কি বলবেন? ধন্যবাদ। দীপ্ত টিভির যারা এখন দেখছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। দেখেন, 24-এর জুলাই বিপ্লব ছিল এদেশের আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। জুলাই বিপ্লবে আমরা এদেশের সর্বস্তরের মানুষরা আমাদের প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম। আমরা সবাই মজলুম ছিলাম, আমরা জালেমের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি এবং আমাদের 2000 ভাই বোন জীবন দিয়েছে। তো এই নতুন বাংলাদেশে আমাদের আকাঙ্ক্ষা ছিল, আমাদের প্রত্যাশা ছিল, শহীদরা যে জন্য জীবন দিয়েছে সেই প্রত্যাশার আলোকে একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা। এবং সেই স্পিডটা আমরা দেখতে পেয়েছি জুলাই পরবর্তী সময়ে। এবং সেই সময়ে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল সেই সময়েও মানুষের এবং সর্বস্তরের মানুষের একই স্পিড ছিল। এবং শুরু থেকেই আমরা যখন ছাত্র উপদেষ্টা যারা ছিল তাদেরকে বলেছি, যেহেতু আমি এই আন্দোলনের শুরু থেকে 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সাথে সমন্বয় করেছিলাম, এবং যখন 1 অগাস্টের দিকে আমাদের কাছে পরিষ্কার যে খুনি হাসিনা থাকছে না, তখন আমরা সরকারের ব্যবস্থা কেমন হবে সেটা নিয়ে আমরা তখন আলাপ করছিলাম। এবং ওই সময়ে 3 অগাস্ট আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে তখন তার সাথে যোগাযোগ করি তার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে। এবং 4 অগাস্ট আমাদের একটা মিটিংয়েরও আমরা ব্যবস্থা করেছিলাম। আমি তখন আসিফ মাহমুদের সাথে আলাপ করেছিলাম, মাহফুজ এবং নাহিদ, আমরা 3 জন সহ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বসার কথা ছিল। এবং এর মধ্যে আমাদের যেহেতু একটা টিম ছিল, যদি হাসিনা পালিয়ে যায় পরবর্তী সরকারের ফরমেশনটা কেমন হবে সেটার প্রস্তাবনা আমরা তখন তৈরি করে ফেলেছিলাম। সেটা হচ্ছে 3 অগাস্ট। এবং তখন আমাদের পরিকল্পনা ছিল হয় আমরা বিপ্লবী সরকার গঠন করব অথবা একটা জাতীয় সরকার হবে, এবং জাতীয় সরকারের অংশীজন কারা হবে সেটাও আমরা ঠিক করেছিলাম। এবং সেটা নিয়ে আমাদের 2 অগাস্ট থেকে বর্তমান উপদেষ্টা মাহফুজ আলমের সাথে আমার পুরো ঘন্টার পর ঘন্টা তখন আমরা আলাপ করেছিলাম। এবং ওই সময় আমাদের প্রস্তাবনা ছিল এখানে 3টা অংশীজন থাকবে। এর মধ্যে হচ্ছে 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত যে নির্বাচিত যারা প্রতিনিধি ছিল, ফেসিবাদের দূষর আওয়ামী লীগ এবং ফেসিবাদের দূষর ছাড়া 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত নির্বাচিত প্রতিনিধি ফেসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদেরকে নিয়ে তাদের একটা রিপ্রেজেন্টেশন থাকবে। এরপরে যে ছাত্রদের একটা রিপ্রেজেন্টেশন থাকবে এবং সিভিল সোসাইটির একটা রিপ্রেজেন্টেশন থাকবে, এবং এর মাধ্যমে একটা জাতীয় সরকার আমরা গঠন করব। তো সেই প্রস্তাবনা সব কিছু ছিল, কিন্তু 5 অগাস্ট আমরা দেখতে পেয়েছি আমাদের একটি দলের বিরোধিতার কারণে সেই সরকার গঠন করতে পারেনি, পরবর্তী বিপ্লবী সরকারও হয়নি, এবং পরবর্তীতে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে আমাদের মূল দাবি ছিল জুলাইয়ে যে গণহত্যা হয়েছে এবং গত 16 বছরে বাংলাদেশে যে ফেসিবাদী শাসন ব্যবস্থা ছিল এই প্রত্যেকটা বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে। এবং পাশাপাশি গত 16 বছরে আমাদের দেশে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে যে একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যে দলীয়করণ করা হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে আবার রিফর্ম করা হবে, নতুন একটা রাজনৈতিক কালচার ডেভেলপ হবে। সেটা আমাদের মেজর পলিটিক্যাল পার্টিস তাদের নিজেদের মধ্যে, পাশাপাশি আমাদের ক্যাম্পাসগুলোতে নতুন ছাত্র রাজনীতি আমরা শুরু করব।
এর পাশাপাশি স্বাধীন যে কমিশনগুলো আছে সেই কমিশনগুলোকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমরা কাজ করতে দিব। তো সেই আলোকে আমরা বলে আসছি এবং ওই সময়ে আমার এখনও মনে আছে 9 আগস্ট আমি নাহিদ ইসলামের সাথে আলাপ করেছিলাম, তখন দফায় দফায় আমাদের মিটিং হচ্ছিল মাহফুজ আলমের সাথে। আমরা তখন বলেছিলাম এই জুলাইয়ের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে যদি আমরা প্রোটেক্ট করতে চাই অবশ্যই আমাদের একটা প্রক্লেমেশন ঘোষণা করতে হবে 9 আগস্ট 2024 সালে 10 আগস্ট, এবং প্রতিদিনে আমরা তখন বলেছি, কিন্তু আমরা দেখতে পেয়েছি কি জন্য হয় না সেটা আমরা জানি না। কিন্তু তখন আপনারা যে পরিকল্পনা করলেন সেটা পুরোপুরি এক্সিকিউশন হয় নাই, তারপরে একটা ফরমেশন দাঁড়ালো। এখন এতদিন পরে এসে জুলাইয়ের এই 9 মাস পরে এসে কি আপনার মনে হচ্ছে সেই ফরম্যাটটাও ঠিকভাবে কাজ করছে না, বা সেটাও কি মানে ভুল পথেই পরিচালিত হচ্ছে? অবশ্যই গত 9 মাসে যদি আমরা দেখি এই বিপ্লবের যে একটা শক্তিশালী সরকার হওয়ার কথা ছিল, শহীদদের রক্তের উপর বসে আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে, মন্ত্রী হয়েছে, এই বিপ্লবকে যেভাবে তাদের ধারণ করার কথা ছিল সেটা আমরা দেখতে পাইনি, বরং তারা ফেসিবাদের পারপাস সার্ভ করছে। তো এই ব্যর্থতার 1 নাম্বার যদি দায় বলি সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং এরপরে হচ্ছে আমরা ছাত্র উপদেষ্টা যারা আছে আমি তাদেরকেও দায় দিতে চাই, কারণ তাদের তো দরকার ছিল সবাইকে ওন করে কাজ করা এবং এই জুলাই বিপ্লবটাকে হচ্ছে সর্ব জায়গায় ছড়িয়ে দেওয়া। না, সবাইকে ওন করার যে জায়গাটা বলছেন, আমার কাছে মানে আমার প্রশ্নটা এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন উপদেষ্টা পরিষদে আসার পরে একটা আন্তর্জাতিক সফরে গেলেন এবং তিনি বিশ্ব পরিমণ্ডলে আমাদের এখন যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিলেন যে এই আন্দোলনের মাস্টারমাইন্ড, এই জায়গাটা থেকেই কি বিভক্তির শুরু নয়? আপনি কি মনে করছেন? অবশ্যই, এটা তো অবশ্যই। এখানে উনি এমন একজন ব্যক্তিকে মাস্টার মাইন্ড হিসেবে তিনি পরিচয় করে দিয়েছেন যিনি এই পুরো জুলাই বিপ্লবটাকে বিভাজনের দিকে নিয়ে গেছে। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, এবং আপনি যদি আজকে সার্ভে করেন, আজকে যদি আপনি শহীদ পরিবারের সাথে কথা বলেন, যারা আহত তাদের সাথে কথা বলেন, এবং যারা এদেশের আপামর ছাত্র জনতা আছে তাদের সাথে কথা বলেন, আপনি এই বিভাজনের মূল কারণ কোন ব্যক্তিকে কেন্দ্র করা হয়েছে সেটা আজকে জাতির কাছে পরিষ্কার। এবং তার সাম্প্রতিক সময়ে যে বক্তব্যগুলো, সে বক্তব্যগুলো একজন উপদেষ্টা, একজন মন্ত্রীর এরকম বক্তব্য হতে পারে না। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অপারল ছাত্র জনতাকে সে যেভাবে হুমকি দিচ্ছে, আরে ভাই আমার কথা হচ্ছে এটা তো হাসিনা কাজ করতে কাজ। আপনি যদি হাসিনার মতো অ্যাক্টিভিটি করেন তাহলে আপনি ঘোষণা দিয়ে হাসিনা হন, আপনি বাইরে বলবেন যে হচ্ছে আপনি বিপ্লবী, আপনি একজন ছাত্র উপদেষ্টা, শহীদদের রক্তের উপর বসে আপনি মন্ত্রী হয়েছেন, আবার আচরণ করবেন আপনি হাসিনার মতো। আপনি যদি বলেন হাসিনা, তাহলে আমরা হাসিনার মতো আপনাকে ডিল করবো। হাসিনা যেভাবে আমরা লাত্তি দিয়ে হচ্ছে এদেশ থেকে ভারতে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমরা তার সাথে আপনার সাথে এভাবে ডিল করব। আপনি বাইরে খুবই সুশীল সাজবেন আর ভেতরে হাসিনার মতো আচরণ করবেন, সেটা হবে না। তো এখনও সময় আছে। আমরা এই 54 বছর পরে বাংলাদেশে যে ঐতিহাসিক সুযোগ পেয়েছি কিছু ব্যক্তির কারণে, তাদের শিশুসুলভ আচরণের কারণে, আমরা এটাকে নষ্ট হতে দিতে চাই না। অনেক অনেক ধন্যবাদ সাদিক কায়েম। একটু তাহসিন রিয়াজের কাছে যেতে চাই, যুগ্ম সদস্য সচিব এনসিপি। তাহসিন রিয়াজ, আপনারা আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার, আমজনতা, ছাত্র জনতা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজি বিক্রেতা, সবাই মিলে এই আন্দোলন। আপনারা এখন একটা রাজনৈতিক দল গঠন করেছেন এবং পাবলিক মনে করে, পাবলিক পারসেপশন হচ্ছে আপনাদের দলের যারা শুভাকাঙ্ক্ষী এরকম 2 জন উপদেষ্টা রয়েছেন। আমার জানার বিষয় হচ্ছে উপদেষ্টাদের সাথে আপনাদের সম্পর্কটা কেমন, উপদেষ্টারা আপনাদেরকে কি ধরনের হেল্প করে, আপনারা উপদেষ্টাদেরকে কিভাবে সাপোর্ট দেন, আর হচ্ছে উপদেষ্টাদের মাধ্যমে আপনারা কি গত সরকারের মতো করে সুবিধাভোগী কিনা? ধন্যবাদ জানাচ্ছি। আসলে অনেকগুলো প্রশ্ন, আমি মোটা দাগে একটু বলি, আশা করি যে এই আলোচনার মধ্যে দিয়ে আপনার প্রশ্নের উত্তরগুলো আসবে। দেখুন, আমরা আসলে মানে এমন একটি ক্রান্তি লগ্নে এখন উপনীত হয়েছি, বা যে জায়গাটাতে বসে আজকে আমরা আলোচনা করছি, আমাদেরকে প্রথমত বুঝতে হবে যে এটি কিন্তু একটি জাতীয় সংকট। এবং আপনি একটু খেয়াল করবেন, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আসলে আপনি সামগ্রিকভাবে সকল মিডিয়ায়, সকল রাজনৈতিক অঙ্গনে যে আলোচনাটা হচ্ছে, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা থাকবেন কি থাকবেন না, এবং পাশাপাশি যে আলোচনাটা আসলে খুব শক্ত, যে আলোচনাটি আজকে আমাদের এই পলিটিক্যাল সারফেসে উঠে এসছে, সেটি হচ্ছে যে যদি, যেমনটা গতকালকে সালাউদ্দিন ভাই বলেছেন যে যদি ডক্টর ইউনূস না থাকেন তাহলে জাতি হচ্ছে বিকল্প কাউকে খুঁজে নেবে। এই পরিস্থিতিতে আসলে আমরা কেন এসে উপনীত হলাম? আমার মনে হয় যে আপনার যে প্রশ্নগুলো করেছেন, আমরা যদি এই পরিস্থিতি
কেন তৈরি হলো এটা নিয়ে যদি আমরা আজকের আলোচনাটা করি, ওই প্রশ্নের উত্তরগুলো আসবে। আমি সাদিক কায়েম ভাই বলছিলেন, আমি আসলে তার পুরো আলোচনার একটা অংশের সাথে আসলে আমি একটু একমত পোষণ করে বলছি। এখন আমরা কিন্তু একটা ব্যাপার সবসময় বলেছি, মানে এটা একটা ন্যারেটিভ, যে ন্যারেটিভটা হচ্ছে এনসিপির বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে, এটা পলিটিক্যাল ন্যারেটিভ। সেটা হচ্ছে যে এই ইউনূস গভর্নমেন্টের সাথে হচ্ছে এনসিপির হচ্ছে মানে একেবারে দোহরম মোহরম একটা সম্পর্ক আছে। দেখুন, একটি প্রশ্ন মানে আমরাও কিন্তু অসংখ্যবার করেছি, যে যেমনটি সাদিক কায়েম ভাই বলছিলেন যে তারাও ইভেনচুয়ালি ইমিডিয়েটলি আফটার দি রেভুলেশন তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছে, আমরাও বিভিন্ন পর্যায়ে বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছি যে এই বিপ্লব যেটা সংঘটিত হলো, বিপ্লবের বৈধতাটা কী। বৈধতা ছিল প্রোক্লেমেশন। আপনি যতগুলো বিপ্লব বিশ্বব্যাপী সংঘটিত হয়েছে, আপনি যতগুলো বিপ্লবের দিকে তাকাবেন, সবগুলো বিপ্লবকে কিন্তু সিকিউর করেছে প্রোক্লেমেশন। এখন আমি যদি আপনাকে আপনার প্রশ্নের বিপরীতে এই পাল্টা প্রশ্নটি করি যে প্রোক্লেমেশনের দাবি তো এনসিপিরও ছিল, মানে এই জায়গায় আজকে যারা সমালোচক আছেন ডেফিনেটলি এটার বিরোধিতা করবেন না। প্রোক্লেমেশনের দাবি ছাত্র শিবির, জামাত ইসলামী, এবি পার্টি অ্যান্ড আদার যতগুলো পলিটিক্যাল পার্টি ছিল সবারই দাবি ছিল। রাষ্ট্র ঠিক কী কারণে, রাষ্ট্র ঠিক কাদের কারণে, ঠিক কাদের প্রেসারে পড়ে এই প্রোক্লেমেশনটা এখন অবধি দিতে পারল না। এখন আমি যদি আপনার কাছে এই প্রশ্নটি করি যে এনসিপির দাবি যদি হয় প্রোক্লেমেশন, রাষ্ট্র যদি এই প্রোক্লেমেশনকে ইনশিওর না করে দেয়, তাহলে ঠিক কিভাবে করে এই সরকারটি এনসিপির হয়? প্রোক্লেমেশন কিন্তু আজকের দিনে আপনি দেখবেন যে যত আলোচনা, এই আলোচনার ইভেনচুয়ালি এই আলোচনার একটা বড় ব্যাকগ্রাউন্ড হচ্ছে প্রোক্লেমেশন। তাহলে আমাদের ব্যাপারে যে ধরনের ন্যারেটিভ আজকের যে রাজনৈতিক অঙ্গনে স্টাবলিশড, এই ন্যারেটিভটাকে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনি বলতে পারেন, দেখেন এইটারও কিন্তু লেজিটিমেট কজ আছে। এখন দেখেন আমি যদি বলি সাদিক কায়েম ভাইয়ের সাথে কি উপদেষ্টাদের যোগাযোগ হয় না? এই যোগাযোগের সূত্র কি? আপনাকে কিন্তু প্রশ্ন করতে হবে যোগাযোগের সূত্রটা কোথায়। এই যোগাযোগের সূত্রটা কি মানে রাষ্ট্র বনাম সংগঠন নাকি বিপ্লব? এই যোগাযোগের সূত্রটা হচ্ছে বিপ্লব। কাজেই দেখুন, ব্যাপারটা তো আসলে মানে ব্যাপারটা এমন না যে সরকারের দুইজন যে ছাত্র উপদেষ্টা আছেন, তারা ছাত্র উপদেষ্টা সরকারে গেছেন বলে আপনি বিপ্লবের যে সকল যোগাযোগ, সেই সকল যোগাযোগকে আপনি এখন মানে মানে একটা জাস্ট ফর্মাল কমিউনিকেশনের মধ্যে আপনি একটা বস্তাবন্দি করে আপনি এখন বলে রেখেছে তুমি তো সরকার, তোমার সাথে এখন আমি আসলে কোনো যোগাযোগ করতে পারবো না। কিন্তু মানুষের মনে করারও তো যথেষ্ট কারণ আছে। আপনারা যখন শাহবাগে এই কিছুদিন আগে যখন আন্দোলন করলেন আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য, তখন দেখা গেল যে এই আন্দোলনকে গভর্নমেন্ট থেকে পেট্রোনাইজ করা হয়েছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা যখন আন্দোলন করলো, সেইখানে তাদের উপরে প্রথম থেকে হিট করা হলো। একটা বোতল নিয়ে যে কাণ্ড হয়েছে এবং উপদেষ্টা পরবর্তীতে যে ধরনের বক্তব্য দিয়েছেন, এবং গতকালকে বা তার আগের দিন সম্ভবত উনি আবার ফেসবুকে দুঃখিতও বলেছেন যে আমি যে বিভাজনের কথাগুলো বলেছি এই জন্য আমি দুঃখিত। সাদিক কায়েমরাও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, বলেছে জুলাইয়ের যারা গাদ্দার তাদের জন্য নয়, জুলাইয়ের বিপ্লবকে টিকিয়ে রাখার জন্য আমরা আবার রাজপথে থাকতে পারি বা এক হতে পারি, এই বিষয়গুলো এসেছে। সেই জন্যই আমি মনে করি যে মানুষ লিঙ্কগুলো করার চেষ্টা করে। রেসপন্সটা করি, একদম রেসপন্সটা করি। দেখেন প্লিজ, আপনি যে শাহবাগের কথাটা বললেন, শাহবাগে আমাদেরকে বা আমাদের যে আন্দোলনটা, এখন প্রথমত যে আপনাকে একটা ব্যাপার বুঝতে হবে, এটা আর ইনফ্যাক্ট আরেকটা মিসফ্রেম, সেটা হচ্ছে যে এই আন্দোলনটা শাহবাগে যেটি সংগঠিত হয়েছে এটি একটি জাতীয় আন্দোলন ছিল। এখানে খেয়াল করেন আমাদের একটা পারসেপশন ডেভেলপড আছে, কোনো আন্দোলনে যদি বিএনপি না থাকে সেটা জাতীয় আন্দোলন হইতে পারবে না, এমন তো কোনো কারণ নেই, এমন তো কোনো কারণ নেই, এমন কারণ নাই। কিন্তু বিএনপি তো রাজনৈতিক দল হিসেবে বৃহৎ দল, তারা একটা বড় স্টেক হোল্ডার, গত 16 বছর তারা আন্দোলন করেছে, হয়তো সফলতা পায়নি, কিন্তু তাদের আন্দোলনকে তো আর ছোট করে দেখার সুযোগ নেই। সেই ছোট করে কেউই দেখে না, আমার মনে হয় না যে কেউ তাদের আন্দোলনকে ছোট করে দেখে। তাদের 16 বছরের সংগ্রাম আছে, তাদের 16 বছরের ত্যাগ আছে, তিতিক্ষা আছে, অসংখ্য মানুষ তাদের গুম হয়েছে, অসংখ্য মানুষ ক্রসফায়ারের শিকার হয়েছে, এই কথাগুলো আমরা মোটা দাগে সব জায়গায় বলি। কাজেই মানে ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা হচ্ছে দেখেন শাহবাগের যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনকে আপনি যেটা বলেছেন যে রাষ্ট্র এটাকে ব্যাকআপ দিয়েছে, বা আমরা এই ব্যাপারটাকে এভাবে দেখি না। প্রথমত তো আন্দোলনটা, তাহলে আমাকে বলতে হয় যে জুলাই ঐক্যকেও তাহলে সরকার ব্যাকআপ দিয়েছে, কারণ আন্দোলন তো এটা সামগ্রিক আন্দোলন ছিল, অসংখ্য সংগঠনের একটা সামগ্রিক প্ল্যাটফর্ম এখানে গঠিত হয়েছিল। আর দেখেন আরেকটা ব্যাপার, আমি একটু জাস্ট আপনাকে একটু মানে এই রেসপন্সটা দেওয়া দরকার। দেখেন আমরা মানে মোটা দাগে একটা ব্যাপার আমরা কিন্তু বোঝার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে এই সামগ্রিক যে পরিস্থিতি, আমরা
মানে দেখেন যে ঐক্যের কথাটা এখন আমরা বলতেছি, এই ঐক্যে কারা ফাটল ধরিয়েছে, এই ঐক্যে কাদের কারণে, কোন কোন স্ট্যাটাসের কারণে, কোন কোন কথা, কোন কোন শব্দচয়নের কারণে এই ফাটলটা এসেছে, আমরা এটার যে বিশ্লেষণ, এই বিশ্লেষণটা তো আমরা লম্বা সময় করেছি, এটা হয়েছে। এখন যে ঐক্যবদ্ধ বাংলাদেশের একটা জায়গায় আমরা এসেছি, বা আমরা এখন যেইভাবে করে হচ্ছে সবাই মানে এক সুরে কথা বলছে, দেখুন এটাকে প্রোটেক্ট করাটা জরুরি। মানে আমরা যেভাবে করে দেখছি এখন বর্তমান পরিস্থিতিটিকে, আরেকটা পরিস্থিতি যেটা মানে আমাদের এই পারসেপশনে, আমাদের আলোচনায় যে পরিস্থিতিটা থাকা জরুরি, সেটি হচ্ছে যে আমরা কি আসলে পুরো রাষ্ট্রকে বিপ্লবের বিপরীতে দাঁড় করাচ্ছি কিনা, এটি কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কারণ দেখুন আজকে আপনি যাদেরকে নিয়ে বা যে সমস্ত পাওয়ার ব্যালেন্সারদেরকে নিয়ে হচ্ছে আপনি একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন, সেই পরিস্থিতিটা আসলে বিপ্লবীদের জন্য কল্যাণকর হবে কিনা, রাষ্ট্রকে আপনি আলাদা করে দেখেন না। কারণ আমরা কিন্তু বারবার একটা জিনিস বলার চেষ্টা করেছি যে আজকে যে রাষ্ট্রটা আছে, এই রাষ্ট্রের যে ন্যায্যতা, এই রাষ্ট্রের যে ভ্যালিডেশন বা এই রাষ্ট্রের যে লেজিটিমেসি কিন্তু বিপ্লব। আপনি যখন কোনোভাবে আপনার রাষ্ট্রকে আঘাত করার দরকার নাই, তো আপনি যখন কোনোভাবে বিপ্লবকে আঘাত করতে পারবেন, আপনি যখন কোনোভাবে বিপ্লবীদেরকে আঘাত করতে পারবেন, আপনি যখন কোনোভাবে বিপ্লবীদের মধ্যে বিভাজন নিয়ে আসতে পারবেন, বিপ্লবীদেরকে আপনি যখন মানে মুখোমুখি দাঁড় করাতে পারবেন, তখন আপনি ইন্টারিম তো এমনিই তখন পরাজিত শক্তির জন্য সেটা অনেক সহায়ক। কাজেই আমাদের মোটা দাগে ওই আলোচনাটাতে থাকা জরুরি। আমরা যদি মানে শুধুমাত্র আমাদের খুব নিকটবর্তী যে অতীত, যেটা আমাদের মধ্যে যে বিভাজনের অতীতটা তৈরি হয়েছে, সেটা থেকে কিন্তু বেরিয়ে এসেছি। কিন্তু আপনি যদি মাহফুজের স্ট্যাটাসের দিকে খেয়াল করেন, উপদেষ্টার পক্ষ থেকে এই স্ট্যাটাসটা দেওয়া হয়েছে, তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে, অ্যান্ড ইভেনচুয়ালি নট অনলি ফ্রম মাহফুজ, অলসো যাদের দ্বারা যে সমস্ত ব্যক্তিদের দ্বারা বিভাজনের জায়গা তৈরি করেছে, তারা কিন্তু মোটা দাগে একটা কথা বলেছে। আপনি ওই পুরো স্ট্যাটাসের যদি মোদ্দা কথায় আপনি দেখেন, তারা কিন্তু বলেছে সকল বিপ্লবীদেরকে নিয়ে আমরা যে আগামীর যাত্রা, আগামীর নতুন বাংলাদেশের যে যাত্রা, আমরা সেই যাত্রায় বা সেই পথে আমরা কিন্তু হাঁটতে চাই। কাজেই মাহফুজ সাহেবের এই ধরনের স্ট্যাটাস, আদার্সদের এই ধরনের স্ট্যাটাস, ইভেনচুয়ালি আমার এখানে সহ আলোচক হিসাবে আজকে সাদিক ভাই আছেন বা আদার্স যারা আছেন, তাদের সংগঠন, অন্যদিকে যদি আমরা বাংলাদেশ জামাত ইসলামী বলি, অন্যদিকে যদি আমরা গতকালকে আপনি মামুনুল হক সাহেবের বক্তব্য শুনেছেন নিশ্চয়ই, অন্যদিকে আপনি বাংলাদেশের আরেকটি বৃহৎ আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই পীর সাহেবের আপনি বক্তব্য শুনেছেন, আপনি খেয়াল করবেন আমরা কিন্তু একটা ন্যাশনাল ইউনিফিকেশনের মধ্যে দিয়ে কিন্তু আবার যাচ্ছি। কাজেই এটাকে ধারণ করাটা জরুরি। এখন এই ইউনিফিকেশনের মধ্যে যারা থাকবে না, আমরা তাদেরকেই কেবল ষড়যন্ত্রকারী হিসেবে এখন চিহ্নিত করতে চাই। এর বাইরে আসলে আমরা অন্য কোনো তথ্য দেখতে চাই না। যদি এখানে মাহফুজ সাহেবও না থাকেন, যে ঐক্য তৈরি হয়েছে, তাকেও আমরা ষড়যন্ত্রকারী বলতে আমরা আর বাধাগ্রস্ত ফিল করব না। আমরা এবার যেতে চাই মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সংগঠক জুলাই ঐক্য, আপনার কাছে। মুসাদ্দিক, আপনারা আন্দোলনের সময় রাজপথে ছিলেন, গ্রেপ্তার হয়েছেন, গুম হয়েছেন, সবচেয়ে বড় বিষয় আপনাকে নিয়ে, আপনি 29 জুলাই পল্টনে আটক হন, এবং যখন আপনাকে আটক করা হয় আমরা দেখেছি, এবং এটা শুধু আমি না, হাজার হাজার লাখ লাখ মানুষ দেখেছে, আপনি গাড়ির ভেতরে ওঠার সময় স্লোগান দিচ্ছিলেন, ভেতরে উঠে স্লোগান দিচ্ছিলেন। কিন্তু জুলাইয়ের এই নায়কেরা লাইমলাইটে না এসে কেন ব্যাকগ্রাউন্ডে চলে গেল, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে, এখন যখন আবার সংকট তৈরি হচ্ছে, তখন আবার আপনারা লাইমলাইটে আসছেন। তার মানে কি আন্দোলনকারীরা সবসময় রাজপথেই থাকে আর সুবিধাভোগীরা সবসময় আরামায়েশে থাকে? বিষয়টা কি এইরকম? দেশের প্রশ্নে আসলে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হয়। কখনো যখন দেশ মনে করে যে আমাদের সামনে থাকা দরকার, তখন আমরা আমাদের জায়গা থেকে ভূমিকা রাখার চেষ্টা করি। যখন দেখা যায় যে না, এখানে আমাদের ভূমিকা না রাখলেও চলছে বা সুবিধাভোগীদের অবস্থান বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের সাময়িক জায়গাটায় উপস্থিতি না থাকলেও সেটা সাময়িক সময়ের জন্য হয়তো অসুবিধা হয় না, কিন্তু এটা দীর্ঘমেয়াদে একটা প্রভাব ফেলে। সেই জায়গা থেকে আমরা যে লাইমলাইট থেকে আমরা কখনো লাইমলাইট চাইনি, আমরা চেয়েছি কাজ করতে। তো আমরা হয়তো আপনারা হয়তো আমাকে মিডিয়াতে দেখেন নাই, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কাজ করে গিয়েছি, কথা বলেছি। হয়তো আপনারা মিডিয়ায় সেই কথাটাকে মেইনস্ট্রিম করেন নাই, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কথা বলে গিয়েছি এবং প্রতি মুহূর্তে কাজ করেছি। এই অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যে দাঁড়িয়ে যে গভর্নমেন্টটি প্রতিষ্ঠিত হয়েছে, এই গভর্নমেন্টের যে কর্তব্যগুলো ছিল, প্রথম এবং প্রধান কর্তব্য ছিল আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং আহত এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করা। আমি জানি না আপনি কতজন আহত এবং শহীদ পরিবারের
খোঁজ নিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে প্রায় শতাধিকেরও বেশি আহত এবং শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছি রিসেন্টলি। তাদের কথাগুলো আমি শোনার চেষ্টা করেছি। তারা যেটা বলছেন যে প্রত্যেকেই আহত হওয়ার পরে যারা আহত হয়েছেন বেশিরভাগই হচ্ছে আপনার নিম্ন মধ্যবিত্ত। তিনি হচ্ছে উপার্জনের একমাত্র ব্যক্তি। যে শিক্ষার্থীটা আহত হয়েছে সেই শিক্ষার্থীরা হয়তো কোনো একটা কোম্পানিতে পার্ট টাইম জব করে তার পরিবারের জীবিকা নির্বাহ করত, তার একটা পা চলে গেছে বা একটা চোখ ড্যামেজ হয়ে গিয়েছে, তো তার তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন ছিল। সেই চিকিৎসার জন্য সে ওই সময় তো কোনো সহযোগিতা পায় নাই। জমি ভিটামাটি বিক্রি করে তার চিকিৎসা নির্বাহ করছে, গয়না বিক্রি করে দিয়েছে। অনেক মা তার যে মানে সম্পদগুলো তারা জড়ো করেছিল সেগুলো বিক্রি করে চিকিৎসা করাইছে। প্রত্যেকেরই কারো 4-5 লাখ, মানে এভারেজ হিসেবে 4-5 লাখ 6-7 লাখ এরকম খরচ হয়েছে। এবং গুলিবিদ্ধ এক ভাই শহীদ আজকে মানে তার জানাজা হয়ে গেল আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জি, শহীদ। তো এই যে তাদের যে এত খরচ হইলো, এত চিকিৎসা, তারপরে তারা কিন্তু পূর্ণ যে উন্নত চিকিৎসা দরকার ছিল সেটা তারা নিতে পারে নাই। তো সেই জায়গা থেকে রাষ্ট্রের দায়িত্ব ছিল তাদের সেই চিকিৎসা খরচটা প্রদান করা, অন্তত তাদের যে ঋণটা হয়েছে সেই ঋণটা যদি পরিশোধ করতে পারে। তো রাষ্ট্র সেটা তো করেই নাই। এমনকি যারা আহত ছিল, যাদের ইমিডিয়েট চিকিৎসা দরকার, তাদের চিকিৎসা ব্যবস্থা করে নাই। যে কারণে আপনারা দেখেছেন পটুয়াখালী হৃদয়কে উন্নত চিকিৎসার অভাবে শহীদ হতে হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেটা বারবার আসছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইকরামুল হক সাজিদকে 1 কোটি টাকা প্রয়োজন ছিল উন্নত চিকিৎসার জন্য। তার সেই টাকাটা গভর্নমেন্ট ব্যবস্থা করে দিতে পারে নাই, আমরা ব্যবস্থা করে দিতে পারি নাই। বা এই বিপ্লবটাকে যারা কুক্ষিগত করেছে ছাত্রশক্তি কোরাম এবং ভাই ব্রাদার কোরাম, তারা শহীদ এবং আহতদের দিকে নজর না দিয়ে তারা একটা নির্দিষ্ট দিকে ক্ষমতা ভাগাভাগির দিকে ফোকাস হয়ে চলে গিয়েছে। তো এরকম অনেক আহত জুলাই যোদ্ধাকে শহীদ হতে হয়েছে উন্নত চিকিৎসার অভাবে। কিন্তু আমরা সেই সময় দেখলাম যে আমাদের এই যারা এই যে দায়িত্বে ছিলেন তারা হচ্ছে জেলায় জেলায় ট্যুর দিয়ে বেড়াচ্ছেন, সফর করতেছেন ত্রাণের নামে এবং ক্ষমতা ভাগাভাগিতে, দপ্তর বন্টনে, তারপরে নিয়োগ বাণিজ্য করতে, পদোন্নতি করতে, এইসব জায়গায় তারা ব্যতিব্যস্ত হয়ে গিয়েছেন। এবং জুলাই ফাউন্ডেশনের যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনিও তো ছেড়ে দিলেন দায়িত্ব। তো সেই জায়গা থেকে আমরা আগস্টের পর থেকেই আমরা আমাদের কথাগুলো জারি রেখেছি, ভয়েসটা জারি রেখেছি। আমাদের হয়তো খুব বেশি সাধ্য ছিল না বা খুব বেশি সামর্থ্য ছিল না, কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য ছিল সেই জায়গা থেকে আমরা চেষ্টা চালাই গেছি। এবং এখন আপনারা যে মিছিল করছেন গত 2 দিন ধরে এবং 3 দফা দাবি, এই 3 দফা দাবি যদি একটু বলেন যে কোন কোন দফাগুলো নিয়ে আপনারা এখন আন্দোলনে আছেন বা রাজপথে আছেন? জি, তো যে পরিস্থিতিতে আমরা কাজ করে যাচ্ছিলাম, কথা বলতেছিলাম, একটা পর্যায়ে মানুষ বুঝতে শুরু করলো যে এই অভ্যুত্থানের উপর যারা এই বিপ্লবটাকে যারা কুক্ষিগত করেছে তারা বিপ্লবটাকে ধারণ করে না, মূলত ব্যক্তি স্বার্থ এবং নিজেদের ফায়দা হাসিলের চেষ্টাকে তারা প্রাধান্য মনে করছে। তো সেই পরিপ্রেক্ষিতে মানুষ তাদের উপর থেকে সমর্থন হারিয়ে নেয় এবং আমাদেরকে আমাদের জায়গা থেকে যে আমরা যে কাজ করতেছিলাম সেই কাজগুলোকে তারা সমর্থন দিতে শুরু করে। তো তখন সেই জায়গা থেকে আমরা, যেহেতু গভর্নমেন্টের দাবি ছিল আওয়ামী লীগকে, অভ্যুত্থানের দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, জুলাই ঘোষণাপত্র প্রদান করা, তো সেই জায়গা থেকে সেই দাবিগুলো যখন গভর্নমেন্ট মেনে নেবেন এরকম প্রকাশ্য ঘোষণা দিয়ে দেয়, তখন আমরা এই জুলাই ঐক্য গঠন করি এবং জুলাই ঐক্য গঠন করার 4-5 দিনের ভিতরে কিন্তু আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সক্ষম হই এবং আমাদের একটা ভূমিকা রাখার সক্ষম হয় এবং জুলাই ঘোষণাপত্রের কমিটমেন্ট আদায় করতে সক্ষম হই। তো আমাদের দাবি শুরুতে 3 দফা দাবি ছিল যখন আমরা ঐক্য গঠন করি। একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে জুলাই ঘোষণাপত্র দিতে হবে, তৃতীয়ত হচ্ছে শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড সহ জুলাই গণহত্যা সহ সবগুলো অপকরণের বিচার করতে হবে। সেই আলোকে আমরা কাজ করে গিয়েছিলাম এবং পরবর্তীতে সেই দাবিগুলো মেনে নেওয়ার পর এখন আবার একটা সংকট তৈরি হয়েছে যে আপনারা দেখেছেন যে জুলাই ঘোষণাপত্র যখন দেওয়ার দাবিটা ইন্টারিম গভর্নমেন্ট মেনে নিয়েছে, তখনই ভারতের এদেশীয় যে সকল প্রক্সি শক্তিগুলো রয়েছে বিভিন্ন সেক্টরে এবং রাজনৈতিক দলে তাদের ইঁদুরের মতো ছোটাছুটি শুরু হয়ে গিয়েছে। কিভাবে এই প্রোক্লেমেশন বা ঘোষণাপত্রটাকে আটকানো যায় এবং কীভাবে এই ইন্টারিমকে ব্যর্থ করা যায়। তো সেই জায়গা থেকে মানুষের চাওয়া ছিল এবং আমাদের প্রতি মানুষের কমিটমেন্ট ছিল যে এই অভ্যুত্থানটাকে আমরা ধরে রাখবো। সেই জায়গা থেকে আমরা 3 দফা দাবি ঘোষণা করেছি যে প্রথমত হচ্ছে যারা জাতিকে বিভাজিত করতে চেষ্টা চালিয়েছে, ভারতের প্রক্সি হিসেবে ব্যবহৃত হয়েছে এবং নিজেদের ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে মাহফুজ আলম সহ যারা এই ঐক্যটাকে বিভাজিত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, চিহ্নিত করতে হবে। আর দ্বিতীয়ত বলেছি উপদেষ্টা পরিষদে অনেকে রয়েছেন যারা হচ্ছে মূলত অভ্যুত্থানের মুখোশ পরে
ভারতের প্রক্সি হিসেবে ব্যবহৃত হচ্ছেন, প্রক্সি হিসেবে কাজ করছেন। তো এই উপদেষ্টা পরিষদ এবং অনেক উপদেষ্টা দুর্নীতিতে, সীমাহীন দুর্নীতিতে জড়িয়ে গিয়েছেন। তাই দুর্নীতিবাজ এবং ভারতীয় প্রক্সি হিসেবে ব্যবহৃত দেশবিরোধী উপদেষ্টাদেরকে অপসারণ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে এই যে বর্তমানে সংকটটা তৈরি হয়েছে, এই সংকটটার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে জুলাই ঘোষণাপত্র। কে চাইলো আর কে চাইলো না এটা দেখার বিষয় না। জুলাইয়ের 2000 শহীদের রক্ত এবং অর্ধলক্ষ আহতদের রক্ত ম্যান্ডেট দিয়ে গিয়েছে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। কে চাইলো আর কে চাইলো না সেটা দেখার বিষয় না। ছাত্র জনতাকে যে ঘোষণা আপনারা দিয়েছেন 30 কর্মদিবসের ভিতরে জুলাই ঘোষণাপত্র দিবেন, সেই ঘোষণাপত্র আপনাদেরকে দিতে হবে। এবং কেউ যদি বাধা দেয় তাহলে তাকে কিভাবে প্রতিহত করতে হয় ছাত্র জনতা সেটা ভালোভাবে জানে। আর আমি আরেকটু অ্যাড করতে চাই, তাহসিন রিয়াজ ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন যে জুলাই প্রোক্লেমেশন এনসিপির দাবি ছিল, অন্তত দুঃখজনক যে এই যে ক্রেডিটবাজি বা উনি হয়তো জানার ঘাটতি থাকতে পারে। জুলাই ঘোষণাপত্র প্রথম আলাপটা আসে হচ্ছে 3 আগস্ট না 2 আগস্ট আমরা আলাপ আলোচনা করি। তখন জুলাই ঘোষণাপত্রটা যেহেতু মানে যারা হচ্ছে বিপ্লবটাকে কুক্ষিগত করেছে তখন থেকে চেষ্টা চালাচ্ছিল, তাদের মাথা থেকে যেহেতু ওই সময় আসে না, অন্যরা যখন এটা চিন্তা করেছে তখন তারা এই জুলাই ঘোষণাপত্রটাকে স্বীকৃতি দিতে চায় না। আমরা 3 আগস্ট শহীদ মিনার থেকে 1 দফার ঘোষণাপত্র পাঠ করেছিলাম এবং এইটাই কথা ছিল এটা সবাই পাঠ করবে। মোটামুটি শুরু থেকে ইনিশিয়াল এই আলাপটা ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে 1 দফার ঘোষণাপত্র যখন মিডিয়াতে দেওয়া হয় তখন আসিফ মাহমুদ সে বিবৃতি দিয়ে বলে কারোর সাথে আলাপ না করে যে এই ধরনের কোনো ঘোষণাপত্র আমরা দেই নেই, এবং তারা ঘোষণাপত্রটা ওই দিনই আটকে দেয়। ঘোষণাপত্র কিন্তু 3 আগস্ট হয়ে যেত, যখন 1 দফার ঘোষণা দেওয়া হয়েছে তখন কিন্তু এটা হয়ে যেত, তখন তারা এটা আটকে দেয়। এবং এর পরবর্তীতে এনসিপি গঠন হয়েছে কবে? সেই দিন। এরপরে কিন্তু জুলাই ঘোষণাপত্রের দাবিটা বারবার আসছে, বিভিন্ন মহল থেকে আসছে। এই বিষয়ে আপনার যে অভিযোগ সেটা নিশ্চয়ই তাহসিন রিয়াজ এটার জবাব দিবেন। আমি আরেকটু বলে শেষ করি ছোট করে, যে তো এই জায়গা থেকে যে তিনি যেটা বললেন যে এনসিপির সাথে বা এনসিপি ব্যাক গভর্নমেন্ট না ইন্টারিম বা এনসিপির গভর্নমেন্ট না, এটা যদি আপনি প্রমাণ করার চেষ্টা করলেন সেটা অনেকাংশেই অসত্য যে এনসিপির দাবি এটা মেনে নেয়। এটা মূলত ইন্টারিম গভর্নমেন্ট এবং তাদের তর্বিবাহক যারা রয়েছেন, যারা আছেন, তারা মিলেই হচ্ছে এই মানে বিভিন্ন কোনো রাজনৈতিক দলের প্রেসারে বা তাদের আস্থাভাজন হওয়ার জন্য এই জুলাই প্রোক্লেমেশনটা আটকে দিয়েছেন। অনেক ধন্যবাদ মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তাহসিন, আমি আপনার কাছে আসবো, তার আগে একটু সাদিক কায়েমের কাছে যেতে চাই। সাদিক কায়েম, মুসাদ্দিক যে কথাটা বললেন যে আপনারা শহীদ মিনারে বসেই যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, সেই সিদ্ধান্তগুলো আমরা দেখলাম যে 6 তারিখের পরে সমস্ত পরিকল্পনাগুলো ক্যান্টনমেন্টে বসে হলো। আচ্ছা, একটা গণমানুষের আন্দোলন আপনারা যে শহীদ মিনারকে কেন্দ্র করে করেছিলেন সেখান থেকে হলেই তো ভালো হতো, এখন তো তাই মনে হচ্ছে। তাহলে আপনারা যখন সেনাবাহিনীর সহায়তায়, অনেকটা তাই বলা যায় যেহেতু ক্যান্টনমেন্টে বসে সিদ্ধান্তগুলো হয়েছে, সব রাজনৈতিক দল সেখানে গিয়েছে। গত বুধবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেসের অনুষ্ঠানে সেনাপ্রধান বেশ কিছু কথা বলেছেন, তার কিছু কিছু কথা আবার মিডিয়ায়ও এসেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে উনি একটা নির্বাচনের বিষয়ে বলেছেন। এইটার পরে আজকে দেখলাম যে জামাতে ইসলামের আমির উনি আজ সকালেই বলেছেন যে সেনাবাহিনীকে বিতর্কিত করলে দেশ বড় ঝুঁকিতে পড়বে। কি মনে হচ্ছে, সেনাবাহিনীকে কি একটু বেশি জড়িয়ে ফেলা হচ্ছে? ধন্যবাদ। দেখেন, জুলাই বিপ্লব যে হয়েছে এটা কোনো সেনাবাহিনীর সাপোর্ট নিয়ে এদের স্বাধীন হওয়া অথবা ফরেন কোনো ফোর্সের কোনো অ্যাম্বাসির মাধ্যমে স্বাধীন হওয়া অথবা অন্য কোনো ফোর্সের মাধ্যমে নতুন বাংলাদেশ পাওয়া, এটা কিন্তু আমরা পাইনি। এই দেশের ছাত্র জনতা 2000 আমাদের ভাই বোন জীবন দিয়েছে, 40,000 আমাদের ভাই বোন গাজী হয়েছে, তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সুতরাং এই নতুন বাংলাদেশটা এটা ক্যান্টনমেন্ট থেকেও পরিচালিত হবে না অথবা কোনো অ্যাম্বাসি থেকেও পরিচালিত হবে না। আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, যে আকাঙ্ক্ষা লালন করেছে, সে আলোকেই এটা হচ্ছে আমাদের এই নতুন বাংলাদেশ পরিচালিত হবে। না, ক্যান্টনমেন্ট থেকে পরিচালিত হবে না, আমি একটু যুক্ত করি, ক্যান্টনমেন্ট থেকে পরিচালিত হবে না, কিন্তু এখন যে ইন্টারিমটা হলো সেটা তো ক্যান্টনমেন্টে বসেই সিদ্ধান্ত হলো, সেই জায়গাটাতে আপনাদের ভুল ছিল কিনা? এটা অবশ্যই, আমরা তো প্রথম থেকে বলে আসছি, মুসাদ্দিক অ্যাড্রেস করছে, আমরা চেয়েছিলাম 3 তারিখে হচ্ছে আমাদের প্রোক্লেমেশনটা ঘোষিত হোক, এবং এটা নিয়ে আমার ওই সময় নাহিদ, মাহফুজ, মুসাদ্দিক আরও যারা অংশীজন ছিল আমার সবার সাথে আলাপ হয়েছিল
এবং তখনই আমরা প্রস্তাব করেছিলাম বিপ্লবী সরকার অথবা জাতীয় সরকার। কিন্তু কেন ওই সময় 5 তারিখ যেই উদ্যোগগুলো হয়েছিল, তখন প্রথমে চেষ্টা করা হয়েছিল ক্যান্টনমেন্ট থেকে এই সব কিছু ম্যানেজ করা হোক। তখন আমরা বলেছি ছাত্ররা নিজেরাই তারা সরকার গঠন করবে, বিপ্লবী সরকার গঠন করবে, এরকম কোনো ফোর্সের মাধ্যমে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা বিপ্লবী সরকার, জাতীয় সরকার আমরা হতে দিব না। তো সে দাবি আমরা শুরু থেকে বলে আসছি। আমাদের এই নতুন বাংলাদেশে আমাদের সবাইকে দরকার, দেশের পক্ষে যারা আছে, বিপ্লবের পক্ষে যারা আছে, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। গত 16 বছরে জামাত আন্দোলন করেছে, বিএনপি আন্দোলন করেছে, কিন্তু আন্দোলনগুলো হয়েছে কিন্তু ঐক্য ছিল না এবং বারবার ব্যর্থ হয়েছে। তো এই জুলাইয়ের যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে সকল মানুষ তাদের পরিচয় ভুলে গিয়ে এক বিন্দুতে মিলিত হয়েছে। অবশ্যই এখানে সেনাবাহিনীর বিশাল সাপোর্ট ছিল, কিন্তু আমরা কারো দাদাগিরিকে আমরা এখন পছন্দ করি না। সেটা ভারতের দাদাগিরি বলেন, অথবা কোনো এজেন্সির দাদাগিরি বলেন, অথবা কোনো পলিটিক্যাল পার্টির দাদাগিরি বলেন। তো আমরা নতুন বাংলাদেশে এটা শুরু থেকে বলে আসছি, এই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, যে স্পিরিট, সেই স্পিরিটের আলোকে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। এক্ষেত্রে আমাকে সবাইকে লাগবে। আমি যদি নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, ন্যাশন বিল্ডিংয়ের কাজ করতে চাই, এখানে যতগুলো স্টেক হোল্ডার আছে, সেই স্টেক হোল্ডার সবাইকে নিয়ে আমার কাজ করতে হবে, কিন্তু অবশ্যই এখানে চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে। তো একটা ম্যাচিওর অবস্থার দিকে আমরা আমাদের দেশটাকে নিয়ে যেতে চাই। আমরা এখানে বিভাজন করতে চাই না, কাদা ছোড়াছুড়ি করা। আপনি আমরা দেখান, পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে এক ভাই আরেক ভাইকে এরকম খুন করে? অন্যান্য দেশ যেখানে আমাদের পরে স্বাধীন হয়ে আজকে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং আজকে যে দেশগুলো হচ্ছে যারা বিশ্বব্যাপী সায়েন্স টেকনোলজিতে নেতৃত্ব দিচ্ছে, তারা ন্যাশন বিল্ডিং নিয়ে প্রতিযোগিতা করতেছে, সায়েন্স টেকনোলজি নিয়ে প্রতিযোগিতা করছে। সেখানে আজকে 54 বছর পর আমরা ঐতিহাসিক একটা সুযোগ পেয়েছি। এখন আমরা একটা গ্রুপ আরেকটা গ্রুপের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত, মারামারিতে ব্যস্ত, খুন খারাপিতে ব্যস্ত। সে আগের দুর্বৃত্তায়ন রাজনীতির দিকে আমরা ফিরে যেতে চাই। তো আমরা মনে করি এখনই সময়, এখনও আমরা সবাই ঐক্যের কথা বলছি। সুতরাং আমরা চাই না বিগত সময় যে ভুলগুলো হয়েছে, যে ভুলগুলোর কারণে হাসিনা গত 16 বছর আমাদেরকে শোষণ করেছিল, এই যে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে, সেটা যেন আমরা এই জুলাই পরবর্তী বাংলাদেশে যেন আমরা এই ভুলগুলো আর না করি, বরং সবাইকে একসাথে নিয়ে আমরা যেন ন্যায্যতার ভিত্তিতে আমাদের এই দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ সাদিক কায়েম। তাহসিন রিয়াজ, আপনার কাছে ফিরতে চাই। মোসাদ্দেক অনেকগুলো বিষয়ে দ্বিমত করেছে, দ্বিমত তো থাকবেই, এটা নিয়ে খুব বেশি বিষয় না, কিন্তু উনি আমার মনে হয় যে কথাটা বলতে চেয়েছেন, আপনারা যতক্ষণ পর্যন্ত আন্দোলনকারী ছিলেন, আমজনতা ছিলেন, কোনো রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে ছিলেন না, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে কোনো বিষয় নিয়ে কোনো প্রবলেম নাই। কিন্তু আপনারা হয়তো এই দাবিও করছেন, যেহেতু আন্দোলনকারী ছিলেন তখন আপনারা প্রোক্লেমেশন নিয়ে কথা বলেছেন, কিন্তু এখন যখন আপনারা দলের প্রতিনিধি হয়ে কথা বলছেন এবং তখন আপনারা দাবি করছেন যে আমাদের দল থেকে এটা বলা হয়েছে, এই পয়েন্টটাই সম্ভবত মোসাদ্দেকের বিরোধিতা। আপনি যদি একটু ব্যাখ্যা করেন। আচ্ছা, এখানে মানে মোসাদ্দেক ভাই আমার খুব শ্রদ্ধার, মানে উনি আসলে পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারেননি। আমি যেটা বলেছি এটা হচ্ছে, আমি কিন্তু আসলে সাদিক কায়েম ভাইয়ের একটা রেফারেন্সকে কোট করেছিলাম। উনি যেটা বলেছিলেন যে জাস্ট ইমিডিয়েটলি আফটার দি রেভলিউশন, 5 তারিখের পরেও কিভাবে করে এই প্রোক্লেমেশনটা ইনশোর করা যায়, ওটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। তো আমি ওইটাকে রেশিও ধরে বলছিলাম। তা আসলে আমি যদি ক্রেডিটই ক্লেম করতাম তাহলে তো ওই ঘটনাকে আমি অ্যাড্রেস করতাম না, ওই ঘটনাকে সামনে রাখার দরকারই ছিল না আমার। দেখুন, এটা আমি কেন মোটা দাগে বলেছি, মানে এটা পলিটিক্যাল পার্টি হিসাবে না। আপনি খেয়াল করবেন, যখন জাতীয় নাগরিক কমিটি ছিল তখন কিন্তু 31 ডিসেম্বর ঢাকায় আপনি দেখবেন যে খুবই বড় একটা পরিস্থিতি তখন তৈরি হয়েছিল। বিএনপির সাথে একদম মানে মোটা দাগে হচ্ছে একটা মুখোমুখি অবস্থান হয়েছিল, এবং বিএনপি ওই সময়টাতে খুবই স্পষ্টত বিরোধিতা করেছিল। তারা এই ধরনের কোনো প্রোক্লেমেশন চায় না, এবং 72 সংবিধানের মানে কতটুকু গুরুত্ব না, এ ব্যাপারেও তারা খুব খোলামেলা মন্তব্য করেছিল। কিন্তু তো মানে জুলাই ঘোষণাপত্রের যে দাবিটা, এই দাবি তো প্রত্যেক বিপ্লবীদের দাবি। মানে আমরা যেটা বুঝাতে চেয়েছি যে তখন নাগরিক কমিটি এটাকে ইনিশিয়েট করেছিল। তো আপনি দেখবেন যে এখন আমি যখন বলছি যে ইনিশিয়েট করেছিল, তো এটা তো কার্যক্রমে দেখাইতে হবে। আপনি ইনিশিয়েট ধরেন, আপনার এটা দাবির অংশ, বাট আপনি এটাকে স্টেপ ফরওয়ার্ড করছেন না, আপনার অন্তরে আছে। এখন ভাই ওইটা তো আমার বোঝার সুযোগ নাই। নাগরিক কমিটি যখন ছিল, নাগরিক কমিটি আপনি খেয়াল করে দেখবেন যে তখন কিন্তু সারা দেশ থেকে বাংলাদেশে, মানে ঢাকার যে আপনার শহীদ মিনারে কিন্তু লোক জড়ো করে মোটা দাগে বলেছিল যে আমাদেরকে প্রোক্লেমেশন দিতে হবে। তো এই যে দাবির যে প্রক্রিয়া বা সরকারের কাছে কোনো কিছু ক্লেম করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার অংশ হিসাবে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে তৎকালীন সময় জাতীয় নাগরিক কমিটি খুব অগ্রণী ভূমিকা পালন করেছে। আমি যদি একটা খুব মানে বড় প্রশ্ন আপনার কাছে করি, যে দেখেন আজকে এখানে সাদিক কায়েম ভাই এখানে আছেন,
উনি বাংলাদেশের অন্যতম একটা বড় সংগঠনকে রিপ্রেজেন্ট করেন। তাদের কার্যক্রম বা তাদের এজেন্ডার মধ্যে জুলাই ঘোষণাপত্র কি আছে? ছিল। মোটা দাগে তারা কোনো ধরনের কর্মসূচি এখন পর্যন্ত গ্রহণ করেছে, নিয়েছে, বলেছে? হয়তো বলেছে, সেটা কিভাবে বলেছে, সেটা প্যাসিভ ফরম্যাটে বলেছে। কিন্তু মোটা দাগে জুলাই ঘোষণাপত্র লাগবেই মর্মে আমার মনে হয় যে ছাত্র শিবির যদি চাইতো, ছাত্র শিবিরের মাঠে ময়দানে যথেষ্ট শক্তি, ছাত্র শিবির তো এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তাদের জনশক্তি এখানে সশরীরে যেভাবে করে এখানে পার্টিসিপেট করেছে, তাদের সর্বোচ্চ লেভেলের স্যাক্রিফাইস এই আন্দোলনের সাথে রয়েছে। ইতিহাস থেকে আপনি যদি দেখেন সেটা তো রয়েছেই। কাজেই মানে এখানে কিন্তু ছাত্র শিবিরের ওই ভূমিকা মোটা দাগে জুলাই ঘোষণাপত্রের জন্য, মোটা দাগে আমি বলছি, প্যাসিভভাবে আপনার অনেক বক্তব্য থাকতে পারে, বাট এটাকে এজেন্ডা করে কোনো ধরনের কর্মসূচি সেটা কিন্তু আমরা দেখি নাই আফটার অল। কাজেই দেখেন এখন রিসেন্ট ডেজে জুলাই ঐক্য কাজ করছে, এটা ফরম্যাট হয়েছে আমি যদি ভুল না করি এটা 2 থেকে 3 মাস এটার সময় হবে, ফরম্যাট হয়েছে, এটা ফরমেশনে এসেছে। যখন এটা অ্যালায়েন্স হিসাবে সকল মানে সংগঠনগুলোকে নিয়ে অ্যালায়েন্স হিসেবে এটা বড় পরিসরে নিয়ে এসেছে। কাজেই দেখেন আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানে এখানে দেখেন এই যে মানে মোসাদ্দেক ভাই যে শব্দটা উচ্চারণ করলো যে ক্রেডিটবাজি, হ্যাঁ ক্রেডিটবাজিটা তো আসলে মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এটা আমাদের ওই মানে বাংলাদেশের রাজনীতির একটা কালচারে পরিণত হয়েছে। আমরা সেটাকে এইভাবে করে দেখতে চাই না, আমরা বরং একটু ভিন্নভাবে এটাকে দেখতে চাই। মানে যদি ভিন্নভাবে দেখতে চাই বলেই আমি হিস্ট্রিকে কোথাও কিন্তু ডিনাই করছি না, হিস্ট্রিকে ডিনাই করার তো সুযোগ নাই। কাজে দেখেন ঘোষণাপত্র নিয়ে আমাদের মোটা দাগের আলাপটা হচ্ছে এটা। আর আরেকটা ব্যাপার যেটা আমরা বারবার যেটা মানে আপনাদের আলোচনা, আমার সহবক্তা যারা আছেন তাদের আলোচনা উঠে এসেছে যে এই যে মানে ন্যাশনাল ক্রাইসিসকে ডিল করার একমাত্র উপায়, আপনি হিস্ট্রি থেকে যদি আপনি নেন, একমাত্র উপায় হচ্ছে ইউনিফাইড রেসপন্স। আমাদের এই জিনিসটা এখন বোঝাটা খুব অনেক বেশি জরুরি। উইদাউট ইউনিফিকেশন, উইদাউট ইউনিফাইড রেসপন্স আপনি জুলাই হারাবেন। মানে এটাতে যেটা হবে আমরা দড়ি টানাটানি করতে পারবো, আমরা অনেক ক্রেডিটবাজি করতে পারবো, আমরা বিভাজন তৈরি করতে পারবো। এই বিভাজন থেকে যেই আউটকাম নেবে হচ্ছে যারা আমাদের বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসাবে দেখতে চায়। আপনি দেখবেন যে মানে ঠিক কেমন করে আপনি দেখেন যে পুরো একটি রাষ্ট্র, আমি যদি দেখি যে যাদের সাথে আমরা সর্বোচ্চ বর্ডার শেয়ার করি ভারত, মানে আমার মনে পড়ে যে বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম কিন্তু বলতেন মাঝে মাঝে, আপনি মনে থাকার কথা, যে আমাদেরও তো চারপাশে ভারত, এক পাশে হচ্ছে বঙ্গোপসাগর, আমাদের পালানোর জায়গা হচ্ছে বঙ্গোপসাগর। কাজে দেখেন আমরা কেন যেন আমরা ওই মোটা দাগে বড় ক্রাইসিসটা আমরা দেখতে চাই না। আমাদের অভ্যন্তরে রাজনীতি থাকবে, মতাদর্শিক ভাবনা থাকবে, মতাদর্শিক বিরোধিতা থাকবে, আমাদের মধ্যে পলিটিক্যাল ডিবেট থাকবে। ডেমোক্রেসির বিউটি তো ডিবেট। আজকে মোসাদ্দেক ভাইয়ের সাথে আমার ডিবেট হচ্ছে, সাদিক কায়েম ভাইয়ের সাথে আমার ডিবেট হচ্ছে, আমার নিজস্ব পলিসি, নিজস্ব ফরমেশন, নিজস্ব প্রসেস তার নিজস্ব প্রসেসের সাথে মিলবে না, এটাই তো স্বাভাবিক। নাহলে তো আমি তার সংগঠন করতাম, সে আমার সংগঠন করতো। এটা আমার অভ্যন্তরীণ কার্যক্রম, এটাকে আমি ক্রাইসিস হিসাবে দেখতে চাই না, এটাকে আমি মানে অনেক বেশি জটিল করে ভাবতে চাই না, দেখতে চাই না। এই বিরোধিতা করবে মানে এনসিপি তো তার ভাষায় কথা বলবে, এনসিপি তো নিশ্চয়ই বিএনপির ভাষা বা জামাত ইসলামের ভাষায় কথা বলবে না, তাহলে তো সেটা বিএনপি বা জামাতের লেসপেন্সার হয়ে গেল সে। কাজেই দেখেন মানে এই সব কিছুর বিপরীতে আমাদের যেই জায়গাটাতে এখন ফোকাস রাখা দরকার সেটি হচ্ছে যে আমরা যেন এটা ভুলে না যাই, আজকের যেই সন্ধিক্ষণে যেই মুহূর্তে আমরা উপনীত হয়েছি, এই মুহূর্ত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের মুহূর্ত। কিন্তু আমরা যেন মোটা দাগে এটা না ভুলে যাই যে পুরো একটি রাষ্ট্রযন্ত্র, আমাদের পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রযন্ত্রের যতগুলো ইনস্টিটিউট আছে, ওই রাষ্ট্রযন্ত্রের যতগুলো ইনস্টিটিউট আছে, তাদের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে তারা সবাই একযোগে এই বাংলাদেশকে ব্যর্থ করার একটা প্রচেষ্টা চালাচ্ছে। আমাদেরকে এটা খুঁজে বের করা দরকার। আজকের যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, এই পরিস্থিতি কিন্তু অ্যাডভান্টেজ জামাত ইসলামী শিবির পাবে না, এই পরিস্থিতি থেকে তো অ্যাডভান্টেজ জুলাই ঐক্য পাবে না, এই পরিস্থিতি থেকে তো কোনো ধরনের অ্যাডভান্টেজ এনসিপি বা জুলাইয়ের সাথে মানে সম্পৃক্ত তো কোনো সংগঠন পাবে না। তাহলে পাবে কে? এই মোটা দাগে আমাদের এই প্রশ্নটা আসলে করা উচিত। তাহসিন রিয়াজ, আপনার কাছে হয়তো আর ফিরতে পারবো কিনা জানি না, কিন্তু মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, সংগঠক জুলাই ঐক্য, আপনার কাছে যেতে চাই। তাহসিন রিয়াজ যে বিষয়টাতে কথা বলেছেন যে মূলত ঐক্য, আপনার কি মনে হয় যে ঐক্য জুলাইতে ছিল দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, আবার সেই ঐক্যে ফেরা সম্ভব? চলো, ঐক্যটা তৈরি হয় কখন?
যখন ক্রাইসিস মোমেন্ট তৈরি হয় তখনই ঐক্যটা তৈরি হয়। যখন আওয়ামী লীগ ছিল তখন কিন্তু ৭১ ইস্যু ছিল না, ৪৭ ইস্যু ছিল না, ৭৫ ইস্যু ছিল না, বা ৮৬ থেকে নির্বাচনে গেছে না গেছে এগুলো ইস্যু ছিল না। তখন কিন্তু সবাই এক প্ল্যাটফর্মে এসে একসাথে এসে ১৮ দলীয় জোট, ২০ দলীয় জোট, তারপরে আরও অনেক জোট করে সবাই একসাথে আন্দোলন করেছে। যখন আগস্ট জুলাই বিপ্লব যখন সংগঠিত হয় তখন কিন্তু এখানে বামরা এসেছে, মানে একটা বিষয় যে একটা জায়গাটায় করা হয় যে অনেক সময় বামদেরকে টোটালি মাইনাস করে দেওয়ার চেষ্টা হয়। বামরা কিন্তু এখানে আন্দোলনে অংশগ্রহণ করেছে, বামদের সবাই করে নাই, একটা অংশ তো আওয়ামী লীগের সাথে ছিল, বামদের একটা অংশ আওয়ামী লীগকে আপনার যেভাবে পেট্রোনাইজ করেছে, শক্তিশালী করেছে, আরেকটা অংশ আন্দোলনে ছিল গণহত্যা চালাইতে। বড় একটা অংশ আমি একটা উদাহরণ দিতে পারি, মেঘমল্লার বসুর কথা আমি বলতে পারি। মেঘমল্লার বসু আগস্টের পরে সে একটা স্ট্যাটাস দিয়েছিল সে রেড টেরর করবে, সেটার প্রতিবাদ জানিয়ে আমরা বিক্ষোভ মিছিল করেছিলাম, তাকে এইটার কারণে তাকে জঙ্গি বসু হিসেবে আখ্যায়িত করেছিলাম। তার এই ভুল কর্মকাণ্ডকে এবং আমরা থানায় জিডি করেছিলাম, তার এই ভুল কর্মকাণ্ডের আমরা সমালোচনা করেছিলাম, তির্যক ভাষায় সমালোচনা করেছিলাম, কারণ সে একটা ভুল পদক্ষেপ নিয়েছে। কিন্তু এর আগে জুলাই যখন আন্দোলন সংগঠিত হয়েছে তখন কিন্তু তার ভূমিকা ছিল, আমরা একসাথে লড়াই করেছি। আমার মনে আছে যে ফারহান ফাইয়াজ যখন যেদিন শহীদ হয় ১৮ জুলাই আপনার ধানমন্ডি ২৭-এ, তখন মেঘমাল্লার বসু আর আমি একসাথে আমরা স্লোগান তুলেছিলাম। তো এরা সব কেউ ছিল, বামদের একটা অংশ বড় ছিল, তারপরে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের একটা বড় প্যাট্রোনাইজ যেখানে ছিল। সাদিক ভাই বলছিলেন, সাদিক ভাইয়ের সাথে আমার একেবারে আন্দোলনের শুরু থেকে যোগাযোগ হচ্ছিল এবং তার সাথে সবার যোগাযোগ ছিল। আমরা যোগাযোগ করে এই যে ৯ দফা বলেন বা বিভিন্ন কর্মসূচিগুলো বলেন এগুলো আমরা ঠিক করতাম। এখানে একটা বড় সবথেকে গুরুত্বপূর্ণ সমন্বয়কের ভূমিকাটা কিন্তু সাদিক ভাই প্লে করছে। ওই সময় কিন্তু আমরা কেউ যোগাযোগের মধ্যে ছিলাম না। ধরেন আমি একটা জায়গায় ছিলাম, আব্দুল কাদের ভাই আরেকটা জায়গায় ছিলেন, হান্নান মাসুদ ইরফান রশিদ আরেকটা জায়গায় ছিলেন, আর নাহিদ ইসলামরা তো ডিবিতে কার্যালয় ছিলেন। তো সেই সময় যে যোগাযোগ মেনটেন করা, এর বাইরে আপনার ইন্টারন্যাশনাল যোগাযোগগুলো মেনটেন করা, তারপরে আপনার সরকারের আপনার আন্দোলনের অন্যান্য পক্ষগুলোর সাথে যোগাযোগ মেনটেন করা এবং ইনফরমেশনগুলো দেওয়া, সারা দেশে আন্দোলন ছড়ায় দেওয়া, এম্বাসিগুলোর সাথে যোগাযোগ করা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সাথে যোগাযোগ করা, এগুলো কিন্তু সমন্বয় হিসেবে শিবিরের জায়গা থেকে ভাইরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং অনন্য ভূমিকা পালন করেছেন, তাদের ভূমিকা ছিল। তারপরে বিএনপি শুরু থেকেই মানে ৫ আগস্টের পর থেকে একটা পক্ষ যখন বিপ্লবটাকে কুক্ষিগত করতে সক্ষম হয়েছে তখনই তারা চিন্তা করছে আমরা এখন একমাত্র থ্রেট, যেহেতু জামাত তাদের জন্য থ্রেট না, কারণ জামাতকে ইন্টারন্যাশনাল সংগঠনগুলো কি করবে না, ইন্টারন্যাশনাল পেট্রোনাইজ করবে না, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্যরা। সেই জায়গা থেকে তারা একমাত্র থ্রেট মনে করলো। হয়তো তারা কোনো অ্যাম্বাসির প্রেসক্রিপশনে এটা করছে, হইতেই পারে, আমরা জানি না, হতেই পারে, প্রশ্ন উঠতেই পারে। তারা একমাত্র থ্রেট মনে করলো বিএনপিকে, এবং বিএনপিকে বিভিন্ন জায়গায় বলতে থাকলো 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন, এইভাবে কথা বলে বিএনপিকে নানাভাবে একেবারে নাই করে দেওয়ার চেষ্টা করা হলো। অথচ এই অভ্যুত্থানে মাঠ পর্যায়ে সব থেকে শক্তিশালী ভূমিকা পালন করেছিল বিএনপি। না, এখন যদি আপনি, আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে আছি, আপনি যদি আমাকে ছোট্ট করে বলেন যে এখন যে ক্রাইসিস তৈরি হচ্ছে সেখানে আবার সবাই একত্র হওয়া সম্ভব? আমি সেটাই বলছি। তো আগস্টে আমরা যেভাবে এক জায়গায় ছিলাম, একসাথে কাঁধে কাঁধ মিলে ছাত্রদলের আবিদ ভাই এবং আমরা ৪ আগস্ট যখন গুলি করতেছিল পিজি হাসপাতালের ভিতর থেকে, আমি 1-2 মিনিটের মধ্যে শেষ করছি, পিজি হাসপাতালের ভিতর থেকে যখন স্বয়ং সৈকতের নেতৃত্বে গুলি চালানো হচ্ছিল, পুলিশ বাংলা মোটর থেকে অ্যাটাক করছিল, আপনার সায়েন্স ল্যাব থেকে অ্যাটাক করছিল, প্রেস ক্লাবের সাইড থেকে অ্যাটাক করছিল শাহবাগকে একেবারে ফাঁকা করে দেওয়ার জন্য, ম্যাসাকার চালানোর জন্য। ওই সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক আবিদুল ইসলাম খান এবং আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে, এবং শিবিরের সিবগা ভাই একসাথে আমরা কাঁধে কাঁধ মিলে এখানে লড়াই করছি। তার মানে কি আমাদের বুলেটের সামনে সংকটকালে আমাদের ঐক্যটা ছিল, সে জায়গা থেকে আমরা সবাই একসাথে নেতৃত্ব দিয়েছি। তার মানে আপনারা মনে করেন সংকটকালে আবারও একত্র হওয়া সম্ভব? সংকটকালে এখন এরপরে ভারতীয় প্রক্সিগুলো যখন দেখলো, ভারত যখন দেখলো যে এখানে এই ঐক্যটা থাকলে তাদের এই যে আধিপত্যবাদ যে সরে গেছে, মানে বিতাড়িত হয়েছে, তারা ইন্ডিয়া আউট হয়েছে এখান থেকে, এটা পুনরায় প্রতিষ্ঠা করা সম্ভব না। অনেক ধন্যবাদ। 30 সেকেন্ড শেষ করছি। তখন তারা বাধ্য হয়ে মানে তাদের প্রক্সিগুলোকে ব্যবহার করে এখানে বিভাজন সৃষ্টির চেষ্টা চালিয়েছে। তো আমরা মনে করি আবার যে সংকট সৃষ্টি হয়েছে, যারা দেশের পক্ষের শক্তি এবং যারা ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে চায়, যারা প্রক্সি হিসেবে ব্যবহৃত হতে চায় না, তারা ব্যতীত সবাই দেশের প্রশ্নে আবার ঐক্যবদ্ধ হবে। যারা আসবে না
তারা দেশের মানুষের কাছ থেকে হারিয়ে যাবে এবং তারা দেশের কাছে চিরকাল বেঈমান হিসেবে সাব্যস্ত হবে। সাদিক কায়েম, একদম ছোট্ট করে আমরা জাস্ট শেষ করব। সেনাবাহিনী প্রধান যে ডিসেম্বরের নির্বাচনের কথাটা বলেছেন, এই বিষয়টা কি প্রধান উপদেষ্টার উপরে অনেক বেশি চাপ হয়ে গেল কিনা? উনি যে একটু বিক্ষিপ্ত হয়ে আছেন, সেই জায়গায় জুলাই আন্দোলনের সকল স্টেক হোল্ডারদের মধ্যে যে বিভাজন এবং নির্বাচন, এই দুইটাই কি প্রধান ইস্যু কিনা? আপনি কি মনে করেন, খুব ছোট্ট করে? দেখেন, এখান আমাদের যে জুলাইয়ের বিপ্লব হয়েছে, যে জুলাই বিপ্লবে আমাদের জুলাই বিপ্লব পরবর্তী 3টা আমাদের মূল টার্গেট ছিল। একটা হচ্ছে গণহত্যার বিচার করা, এরপর হচ্ছে আমাদের দেশটার যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলোকে নতুনভাবে সংস্কার করা, এবং নির্বাচন, যেহেতু অবশ্যই আমরা একটা গণতান্ত্রিক দেশ, এখানে নির্বাচিত প্রতিনিধিরাই আমাদের এই দেশটাকে পরিচালনা করবে। তো সে জায়গা থেকে জনগণের সিদ্ধান্ত নেবে, এবং জনগণের পক্ষ থেকে অবশ্যই নির্বাচনের দাবি অবশ্যই আছে। কিন্তু শুধুমাত্র একটা নির্বাচনের জন্য তো আমাদের পুরো বিপ্লবটা হয় নাই। সেই যে মৌলিক সংস্কার যে দাবি ছিল, সে দাবি যদি পূরণ না হয় এবং একটা যদি আমরা নির্বাচন দিয়ে জাস্ট ক্ষমতার পালাবদল হই, তাহলে এই জুলাইয়ের 2000 যে শহীদ আছে, 40,000 আমাদের যে গাজী আছে, তাদের সাথে সুস্পষ্ট একটা প্রতারণা হবে। তো অবশ্যই একটার সাথে একটার কোরিলেশন আছে। তো আমরা আগে চাই মৌলিক একটা সংস্কার হবে এবং গণহত্যার বিচারটা হবে, এর পাশাপাশি নির্বাচনের রোডম্যাপটা ঘোষণা করা হবে। তো এই জায়গায় এটা কারো হস্তক্ষেপ চলবে না, এটা হচ্ছে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে সব কিছু ডিসাইড হবে। এবং এর পাশাপাশি আমি আরেকটি জিনিস অ্যাড করতে চাই, আমাদের এই জুলাই বিপ্লবের পরে আমরা কয়েকটা জায়গায় যে মানুষগুলোকে রিকগনিশন দেওয়া দরকার ছিল, আমরা সে জায়গায় ব্যর্থ হয়েছি। আমাদের এই বিপ্লবের পরে প্রাইভেট ইউনিভার্সিটির আমাদের ভাই বোনদেরকে যেভাবে রিকগনিশন দেওয়ার কথা ছিল, আপনি ভাবুন 18 জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় 17 জুলাই বন্ধ করে দেওয়া হয়েছে, সেদিন প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা 18 জুলাই তারা যেভাবে ঢাকার রাজপথে এবং সারা দেশে নেমেছিল, এবং শহরে মধ্যবিত্ত শ্রেণী তাদের তো কোটার দরকার নাই, তারা যদি না নামতো তাহলে আজকে আমাদের এই দাসত্বের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হতে পারতো, আমাদের লড়াই আরও দীর্ঘ হতে পারতো। কিন্তু তারা যেভাবে স্যাক্রিফাইস করেছে, এবং এই 19 জুলাই থেকে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা, মাদ্রাসা শিক্ষার্থীরা যেভাবে জীবন দিয়েছে, আমরা কি তাদেরকে সেই রিকগনিশন দিতে পেরেছি? তো এখনই সময় এই আমাদের এই প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোন, আমাদের শহরের মধ্যবিত্ত শ্রেণী, তাদের প্রত্যাশা বেশি না, তারা কেউ শিবির করে না, ছাত্রদল করে না, এনসিপি অথবা অন্য কিছু করে না। দেশের ন্যাশন বিল্ডিংয়ে তাদের যে ভাবনা, তাদের যে চিন্তা, সেটা যেন আমরা তাদের থেকে পরামর্শ নিই, এবং সেই তাদের প্রত্যাশার আলোকে আমাদের দেশটাকে যেন আমরা বিনির্মাণ করি। এবং পাশাপাশি এই মাদ্রাসা শিক্ষার্থীরা বিগত সময় যেভাবে বঞ্চিত হয়েছে, তাদেরকে যেভাবে সাইড করে দেওয়া হয়েছে, কর্নার করে দেওয়া হয়েছে, এই মেন স্ট্রিম সোসাইটিতে আমরা যেন তাদেরকে এঙ্গেজ করি। অনেক অনেক ধন্যবাদ সাদিক কায়েম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ধন্যবাদ তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। এবং একই সাথে ধন্যবাদ মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সংগঠক জুলাই ঐক্য। আবারও নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় একই সেটে দেখা হবে। সে পর্যন্ত শুভকামনা রইল। দর্শক, এই ছিল আজকের দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা কথা বলছিলাম জুলাই বিপ্লব হাত বেহাত। আমরাও চাই কোনো বিপ্লব বেহাত হয়ে না যাক। বাংলাদেশ রাষ্ট্রের প্রশ্নে যারা বাংলাদেশপন্থী, সব মানুষ এক হয়ে রুখে দেবে সকল ষড়যন্ত্র। দেশ এগিয়ে যাবে, পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্র উজ্জ্বল হয়ে দেখা দেবে। সেই আশা নিয়ে শেষ করছি আজকের দেশ ভাবনা। যারা ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে, সবাইকে ধন্যবাদ।